গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন অন্ন দাশঙ্কর রায়ের লেখা বিষ হয়ে গেছে অমৃত। কথাটা হঠাৎ সেদিন মনে পড়ে যায়। কে বলেছিলেন, কবে, কোন উপলক্ষে? স্মরণ করতে গিয়ে উমাপতি ধর দেখেন তার মনের পরতে কোথাও কোনো চরণ রেখা নেই। চারিদিকে শূন্যতা, মাঝখানে জলজল করছে ওই কটি অক্ষর, বিষ আমার ভাগ্যে অমৃত হয়ে গেছে। এখন তার কাজের চাপ কমেছে, পূজার উপন্যাস শেষ হয়েছে, তাই একটু অবসর পাচ্ছেন ভাববার। সকাল থেকে লেগে আছেন ওর পেছনে। জিগস পাজল যেমন করে আস্তে আস্তে জোড়া লাগে, তেমনি করে জুড়ে যাচ্ছে একটার পর একটা ছিন্ন বিচ্ছিন্ন টুকরো। গড়ে উঠেছে একটা স্মৃতিগত ঐক্য। এখানে ওখানে দু চারটে টুকরো নিরুদ্দেশ, পরে হয়তো খুঁজে পাওয়া যাবে, তখন যার যার জায়গায় বসিয়ে দিতে পারা যাবে। না পারলে কল্পনা আছে কি করতে। ফাঁক যদি কোনো মতে না ভরে তবে কল্পনা দিয়ে ভরাতে হবে। মিশ যদি না খায় নিরুপায়। ময়মনসিংহ থেকে কলকাতায় আসার পথে যমুনা নদী পার হবার সময় স্টিমারে আলাপ। ভদ্রলোক পরিচয় শুনে বলেন, কাব্য পড়ে যেমন ভাবি কবি তেমন নয় গো। নিরাশ হলুম মিস্টার ধর। ধর কাষ্ঠ হাসি হেসে বলেন, আমার দুর্ভাগ্য ডক্টর ব্রহ্ম। ওদের ডেকে ওরা যাত্রী বলতে 3 জন কি 4 জন, ঘুরে ফিরে বারবার দেখা। ধরও ভালোবাসেন হেঁটে বেড়াতে, ব্রহ্মও তাই। ছোট একটা খাঁচায় একজোড়া শার্দুল। মুখোমুখি ও ঠোকাঠুকি অনিবার্য হলেই ইনি বলে ওঠেন সরি, উনি বলে ওঠেন পার্ডন। ভদ্রলোকের চেহারা থেকে মনে হয় না যে রাতে ঘুম হয়। চোখের কোল ফোলা, সিগারেট টানছেন তো টানছেন, একটা ফুরোলে আরেকটা, তাও পুরোপুরি ফুরোতে দেন কই, পা দিয়ে মারিয়ে দেন। হুঁশিয়ার করে দিলে নদীর জলে ছুঁড়ে ফেলে দেন। বুঝতে পারছি আপনি একটা তত্ত্ব নিয়ে গভীর চিন্তায় মগ্ন ডক্টর ব্রহ্ম। তত্ত্ব না হাতি, আমি মরছি মশাই প্রাণের জ্বালায়, দারুণ অশান্তি ভোগ করছি। দাবদাহ জানেন তো, আর হরিণ। ও তাই নাকি, সমবেদনা রইল বলে ধর তার ডান হাত বাড়িয়ে দেন। ধন্যবাদ। কি খাবেন বলুন? হুইস্কি আর সোডা, বিয়ার আর? নো থ্যাঙ্কস, কোল্ড ড্রিঙ্কস। ধর ও রসে বঞ্চিত। তাহলে আপনি একজন ওল্ড ম্যান। ব্রহ্ম পরিহাস করেন। ওল্ড ম্যান বললে আমি তেমন খুশি হই নে যেমন হই ওল্ড ফ্রেন্ড বললে। ধর তার পিঠ চাপড়ে দিয়ে বলেন, ওল্ড অ্যাডমায়ারার যদি বলি তাহলে আপনি বিশ্বাস করবেন? উমাপতি ধরের কবিতা আমরা ছাত্র বয়সে লুকিয়ে লুকিয়ে পড়তাম। কোথায় গেল সেসব দিন? আপনিও আর কবিতা লেখেন না, আফসোস। পাশাপাশি জমিয়ে বসা গেল, দৃষ্টি যমুনার উপরে। সে বেচারি শুকিয়ে এসেছে, মাসটা বোধহয় জ্যৈষ্ঠ। বর্ষণের দেরি আছে, গলাটাও তেমনি শুকিয়ে যাচ্ছে। কখন একসময় ব্রহ্ম শোনাতে শুরু করেন তার চাকুরি জীবনের দুঃখের কাহিনী। অন্যায়ভাবে বদলি আর সুপারসেশন, অন্যায় রিপোর্ট আর রিমার্ক, বছরের পর বছর কেস সাজিয়ে যাওয়া যাতে এফিসিয়েন্সি বারে আটকায়। কে কাকে শোনাবে, কে না ভুগেছে? ধর মনে মনে বিরক্ত হন। চাকুরির বিষ তার আস্বাদন করতে বাকি নেই, তবে আকণ্ঠ পান করতে তখনও কিছু বাকি। মাই ডিয়ার ব্রহ্ম, তিনি তাকে পরামর্শ দেন, আপনি একবার আপনার উজির সাহেবের সঙ্গে মোলাকাত করুন। শুনেছি সদাশয় লোক। করিনি ভাবছেন? উজির সাহেব আমাকে সিগারেট অফার করলেন। শুধু তাই নয়, স্বয়ং আমাকে সিগারেট ধরিয়ে দিলেন, তারপর নিজেরটা ধরালেন। কিন্তু তারপর যা বললেন তা শুনে আমার আক্কেল গুড়ুম। বললেন, আমি মুসলমানের ভোটে নির্বাচিত হয়েছি, মুসলমানের ভোটের জোরে মন্ত্রী হয়েছি, মুসলমানের কাছেই আমার দায় দায়িত্ব। মুসলমানের জন্য কি করতে পারি সেই আমার একমাত্র ভাবনা, নইলে পরের বার কেউ আমাকে ভোট দেবে না।
আমি আবার সেই ফকির। আপনার চাকরিতেও কেউ কেড়ে নিচ্ছে না, সামান্য একটা প্রমোশন, তার জন্য এত মাথা ব্যথা কেন? ব্রহ্ম উত্তেজিত হয়ে বলেন। ধর দুঃখিত হয়ে উপদেশ দেন ভগবানে বিশ্বাস রাখতে। ব্রহ্ম তা শুনে আরো উত্তেজিত হন। বলেন, আমার পদবিটাই ভগবানের নামে, অথচ আমি সম্পূর্ণ নাস্তিক। বায়োলজিতে ওরকম কোনো জীব নেই, ফিজিক্সে ওরকম কোনো পদার্থ নেই, বিজ্ঞান ওর কোনো সন্ধান রাখে না। ভগবান থাকলে ৩০ লক্ষ মহাপ্রাণী দুর্ভিক্ষে মারা যায়, তাও মানুষের তৈরি দুর্ভিক্ষে। আর ওই হিরোশিমার পরমাণু বোমা, আহা, পরমাত্মার অস্তিত্বের কি মহৎ প্রমাণ। ধর তার ব্যথা বোঝেন, সমবেদনার সঙ্গে বলেন, আপনি এখনো যুবক, ইচ্ছা করলে আবার নতুন করে আরম্ভ করতে পারেন। নিজেই তো বললেন বিয়ে করেননি। প্রসঙ্গটা এবার অন্য মোড় নেয়। জীবিকার কথা ছেড়ে এবার জীবনের কথায় ধ্যান দেন। জীবনটাই তো বড়, জীবিকা তার তুলনায় কতটুকু? সেদিক থেকে আমি হ্যামলেটের মতো দোদুল্যমান। কিন্তু তার আগে সবটা শুনবেন কি? কাহিনীটা মনোহর নয়, কাহিনী না বলে কিস্সা বলতে পারি। কিস্সা? ধর চাঙ্গা হয়ে ওঠেন। কিস্সা শুনতে কার না ভালো লাগে। তিনি মনে মনে এখনো বলেন, আমি বুড়ো হইনি ভায়া। গম্ভীরভাবে বলেন, আচ্ছা। কলকাতায় বদলি হয়ে সেবার এক মাঝারি হোটেলে সাময়িকভাবে বাস করছি। কবে কোথায় ঠেলে দেয় তার স্থিরতা কি? সেখানে থাকতে একটি ফুটফুটে খোকার সঙ্গে ভাব হয়ে যায়। বরাবরই আমি ছোট ছেলে মেয়েদের ভালোবাসি, ওদের জন্য বিস্কুট, লজেন্স, চকলেট রাখি। খোকার সঙ্গে দেখা হলেই পকেট খালি হয়ে যায়। 2 পকেটে 2 হাত ঢুকিয়ে দিয়ে লুট করে। ওর মা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আর হাসতে হাসতে শাসান। আমাকে একটি ছোট্ট নমস্কার করেন, কিন্তু ধন্যবাদ দেন না, কথা বলেন না। ওর বাপকে বড় একটা দেখিনি। কখন আসেন, কখন যান, কতক্ষণ থাকেন, তাতে আমার কাজ কি? আমি আমার আপন ধান্দায় ব্যস্ত। নামধাম পরিচয় জানি নে, জানতেও চাই নে। তবে একটা আভিজাত্যের আভাস পাই, অভিজাত অথচ অভাবগ্রস্ত। যা আমি কল্পনাও করিনি তাই একদিন ঘটে। ভদ্রমহিলা একদিন খোকার হাত ধরে আমার ঘরের সামনে এসে টোকা দেন। আমি শশব্যস্ত হয়ে সুপ্রভাত জানাই। তিনি বলেন, আপনি তো ডাক্তার, আমাকে একটু সাহায্য করতে পারেন? আমি ডাক্তার নই ম্যাডাম, আমি ডক্টর। বলেন তো আপনাকে ডাক্তার ডেকে দিতে পারি। ভদ্রমহিলা তখন পূর্ণ গর্ভা। লেডি ডাক্তারের প্রয়োজন, কিন্তু হোটেলে নয় নিশ্চয়ই। তিনি আমার ভাব দেখে বলেন, দেরি আছে, কিন্তু এখন থেকে হাসপাতালে বা নার্সিংহোমে ব্যবস্থা করে রাখতে হবে। আমার কর্তাটি প্রায়ই ট্যুরে যান, নির্ভর করতে পারি এমন একজনও নেই। খোকনকে যখন এত ভালোবাসেন তখন আপনিই ভরসা। ব্যবস্থা আমাকেই করতে হয়, টাকা যা লাগে তিনিই দেন। সময় যখন ঘনিয়ে আসে তখন তিনি আমাকে একটি আশ্চর্য কথা বলেন। তার স্বামী 1 মাস তার কাছে আসেননি, অথচ আছেন কলকাতাতেই। টেলিফোনের ঠিকানা দিয়েছেন, কিন্তু বাসার ঠিকানা দেননি। তার বাসার ঠিকানা কি খুঁজে বার করা সম্ভব? আমি কি পারবো এটুকু উপকার করতে? এমন কিছু নয়। সিলভাম রিট্রিট, রিজেন্টস পার্ক, টালিগঞ্জ খুঁজে বার করতে কতটুকু উদ্যোগ লাগে। তা শুনে ভদ্রমহিলা বললেন, আমার স্বামীকে টেলিফোন করে সাড়া পাইনি, চিঠি লিখে সাড়া পাবো কিনা কে জানে। আমাকেই যেতে হবে দেখছি, কিন্তু ওরা যদি আমাকে ঢুকতে না দেয়, যদি ওর সঙ্গে দেখা করতে না দেয়, তাহলে কি হবে ডক্টর ব্রহ্ম? আপনিও চলুন না লক্ষ্মীটি। অদ্ভুত আবদার। আমি ইতস্তত করছি দেখে তিনি বলেন, বুঝেছি, আপনি ভাবছেন এটা আমাদের স্বামী স্ত্রীর প্রাইভেট ব্যাপার, এর মধ্যে আপনি নাক গলাবেন কেন? কিন্তু আমার যে কেউ নেই ডক্টর ব্রহ্ম, সবাই আমাকে ছেড়েছে। যার জন্যে ছেড়েছে তিনিও আমায় ছাড়লেন কিনা জানতে চাই। সেদিন তিনি আমাকে বিশ্বাস করে তার বৃত্তান্ত বলেন। দেওগড় রাজ্যের দেওয়ান ছিলেন তার বাবা। সে সময় রাজবংশের একটি ছেলে তাদের বাড়িতে আসত।
বাংলা শিখত, পারিবারিক উৎসবে যোগ দিত। তারপর সে ছেলে বড় হয়ে কলকাতায় কলেজে পড়ে, কিন্তু বাল্য সখীকে ভোলে না। দেওয়ানও ততদিনে অবসর নিয়ে কলকাতা বাস করছেন। ছেলেটি একদিন বিয়ের প্রস্তাব করে, কিন্তু ক্ষত্রিয়কে কন্যাদান করতে ব্রাহ্মণের আপত্তি। তাছাড়া রাজ্যের বাইরে বাড়ি নেই, জমি নেই, অন্য কোনো উপার্জনের উৎস নেই। রাজবংশের ছেলে বলে চাকরি যদি বা জোটে, তা দিয়ে ঠাঁট বজায় রাখা দায়। ওদিকে গুরুজন অসম্মত। ওরা নাকি এক ক্ষত্রিয় পরিবারে বিয়ের সম্বন্ধ করে ফেলেছেন। আর কিছুদিন দেরি করলে প্রদ্যুম্নকে পাওয়া যেত না। তাই ললিতা গৌরী বাপমার অমতে ওকে বিয়ে করেন, সিভিল ম্যারেজ। সঙ্গে সঙ্গে রাজকীয় মাসোহারা বন্ধ হয়ে যায়, শুরু হয় অর্থকষ্ট। টার্ফ ক্লাবে একটি চাকরি জুটে না গেলে পথে বসতে হতো। ছেলেটি যেমন সুপুরুষ, তেমনি নিপুণ ঘোড়সওয়ার, আদব কায়দায় অদ্বিতীয়। লেখাপড়ায় গ্র্যাজুয়েট, বিভিন্ন রাজপরিবারের সঙ্গে তার কানেকশন আছে। আর কি চাই? কিন্তু টার্ফ ক্লাবের সভ্যদের সঙ্গে সমান হতে হলে সমান খরচ করতে হয়, অভিজাত স্টাইলে থাকতে হয়। একজন কর্মচারীর পক্ষে তা সম্ভব হবে কেন? দুদিক মেলাতে গিয়ে দেখা যায় মিলছে না, ধার কর্য করতে হয়। অশান্তি ও অনিশ্চয়তা। প্রদ্যুম্নকে উদ্ধার করেন রাজমাতা অব বিজয়কোণ্ডা, দুঃসম্পর্কের মামি, তার প্রাইভেট সেক্রেটারি পদ দিয়ে। ললিতা গৌরী ও খোকা থাকে হোটেলে। প্রদ্যুম্ন কলকাতায় এলে হোটেলে রাত কাটান, কিন্তু সারাদিন রাজমাতার ওখানে ডিউটি দেন। কলকাতায় তার রেসের ঘোড়া আছে, সেই সূত্রে তাকে প্রায়ই কলকাতায় আসতে হয়। ঘোড় দৌড়ের মরশুমে তিনি কলকাতা থেকে নড়েন না। ছেলেকে গদিতে বসিয়ে তিনি এখন স্বেচ্ছাপতি। ব্যাংকে ঢালা হুকুম দেয়া আছে, মাসে মাসে প্রদ্যুম্নর মাইনে ললিতা গৌরীর হিসাবে জমা দেওয়া হয়। নিজের জন্য প্রদ্যুম্ন একটি পয়সা রাখেন না। তার যাবতীয় খরচ রাজমাতার পার্সোনাল এস্টাবলিশমেন্টের খরচের সামিল। এর চেয়ে লোভনীয় বন্দোবস্ত আর কি হতে পারে? ললিতা গৌরী তো হাতে স্বর্গ পায়। তখন যদি জানতেন এর পেছনে কি আছে। এখন একটু একটু করে জ্ঞান হচ্ছে, আর জ্ঞান বৃক্ষের ফল খেয়ে অনুতাপ হচ্ছে। একদিন বেরিয়ে পড়া গেল লাল সাহেবের খোঁজে, মিসেস লালকে নিয়ে। সঙ্গে আমার বন্ধু সৈকত, গাড়িটা তারই। ললিতা দিকে বলি, আমার বিশেষ অনুরোধ, আপনি যেন আমাদের সামনে লাল সাহেবকে গালমন্দ না করেন। আপনার কাছে আসতে না পারার গুরুতর কারণ থাকতে পারে। কৈফিয়ত না চেয়ে শুধু বলবেন, চলো দরকারি কথা আছে। বনসুলির মধ্যে সিলভান রিট্রিট। আমরা বাইরে দূরে মোটর রাখি, ভেতরে নিতে সাহস হয় না। ললিতা দিকে বলি মোটরে বসে অপেক্ষা করতে। সৈকত তার প্রহরী হয়। ভেতরে ঢুকতে যাব এমন সময় একটা মোটর আমাকে পাশ করে চলে যায়, ভেতরের দিকেই। আন্দাজে বুঝতে পারি ড্রাইভ করছেন লাল সাহেব স্বয়ং। তার পাশে বসে রাজমাতা সাহেবা। ব্লু ভিনাস, ব্লু ভিনাস। প্রমথ চৌধুরীর বর্ণনা পড়েছেন নিশ্চয়ই। বয়স তার রূপকে একটু ম্লান করেনি। নিখুঁত ভাস্কর্য আর কি ডিগনিটি! রাজরানী বটে। মোটর গাড়ি বারান্দায় থামে। তিনি লাল সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে অন্দরে যান। গাড়ি সেখানেই রেখে লাল সাহেব আমার দিকে এগিয়ে আসেন। বোধহয় স্ত্রীকে লক্ষ্য করেছেন। আরও এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলবেন। আমি তাকে গ্রিট করে আমার পরিচয় দিই। তিনি এমন সুরে হ্যালো বলেন যেন কতকালের চেনা। অবশ্য আমাকে তিনি হোটেলেই দেখেছিলেন, যদিও জানতেন না আমি কে। আমি তাকে বললাম আমরা কেন এসেছি। তার স্ত্রীর যেরকম অবস্থা, যে কোনো দিন নার্সিংহোমে যেতে হতে পারে। রিজেন্স পার্ক পর্যন্ত আসা তো রীতিমতো ঝুঁকি নেওয়া। কিন্তু স্বামীর সঙ্গে দেখা না করে তিনি নার্সিংহোমে যাবেন না। কে জানে, যদি পরে কখনো দেখা না হয়, যদি না বাঁচেন, তাকে অভয় দেবে কে? কার কাজ সেটা? ডাক্তারের, নার্সের, না স্বামীর? সব বুঝি, কিন্তু দেখছেন না শোফার নেই, সে ছুটিতে গেছে। আমাকেই ড্রাইভ করতে হচ্ছে। কি করে বলি, আমাকেও ছুটি দিতে আজ্ঞা হোক। শেষে কি চাকরিটা খোয়াবো?
আপনি তো চাকরি করেন, বলুন দেখি, ছুটি কি চাইলেই পাওয়া যায়? একটু পরে ওকে নিয়ে আবার বেরোতে হবে, লাঞ্চের নিমন্ত্রণ আছে। ডিনার তো রোজ বাইরে খাওয়া হয়, কখনো হোটেলে, কখনো ক্লাবে, কখনো রাজারাজরাদের সঙ্গে। ফিরতে রাত 11টা থেকে 12টা। একটু ফুরসত পেলেই আমি আসব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ডক্টর ব্রহ্ম। স্বামীকে দেখে স্ত্রীর ও স্ত্রীকে দেখে স্বামীর মুখ আনন্দে উদ্ভাসিত। ওরা সত্যি দুজনে দুজনকে ভালোবাসে। অদর্শনটা সাময়িক, কারণটা বিশ্বাসযোগ্য। উভয়ের উপরোধে আমাকেই নিতে হয় নার্সিংহোমে নিয়ে যাবার ভার, সেখানে খাবার পৌঁছে দেবার ভার, আর এদিকে খোকনকে সামলাবার ভার। অবশ্য আয়া ছিল, এসবও করি, সঙ্গে সঙ্গে ডিউটিও দিই। একটু আধটু গাফিলতি না ঘটে পারে না। তার জন্যে কি কৈফিয়ত দেব? পরার্থে আত্মদান। শত্রুরা রটায় ওটা আমারই স্বার্থ, বাপ আমি। শুনে তো আমি থ। কেমন করে বোঝাবো, কাকে বোঝাবো যে বাপ কলকাতায় থেকেও ভার নিতে অক্ষম? তাকে সংসার চালানোর জন্য অর্থোপার্জন করতে হয়, মনিবের কাজ আগে। মেয়ে হয়, নাম রাখা হয় প্রতিমা গৌরী। আমি যদি ওই সৌন্দর্য প্রতিমাকে নিয়ে মেতে উঠে থাকি, তবে সেটা আমি ওর জনক বলে নয়। বাপ থাকতেও বেচারি বাপের আদর পাচ্ছে না, তাই আমি সে ফাঁক ভরিয়ে দিই। লোকে ভুল বুঝবে, বুঝুক। আমার গুরুজনের কাছে খবর যায়, মা নেই, বাবা দ্বিতীয় পক্ষ করার পর থেকে আমাদের প্রতি উদাসীন। আমি ভাই বোনের প্রতিপালক, সেই জন্যে বিয়ে করিনি। সত্যি একদিন বদলির হুকুম আসে। আমি অবাক হইনি, কিন্তু ললিতা দিয়ে অবাক হন। তিনি বলেন, আপনি থাকতেই আমি এর একটা হেস্তনেস্ত চাই, আমার স্বামীর সঙ্গে। ওসব ওজোর আপত্তি আমি শুনব না। হয় ওকে আমার সঙ্গে বসবাস করতে হবে, নয় আমাকে মুক্তি দিতে হবে। আমার বাবার কি টাকা ছিল না যে আমি টাকার জন্য আমার অধিকার বিকিয়ে দেব? কে চায় ওর মাইনের টাকা? আমি চাই ওর সঙ্গ। মামি ভাগ্নের এই রাধাকৃষ্ণ লীলা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে দয়া করে উকিলের কাছে নিয়ে চলুন। এইসব আপনি কি বলছেন ললিতাদি? আমি হকচকিয়ে যাই। কি করে আপনি জানলেন ওটা রাধাকৃষ্ণ লীলা? বয়সের এত তফাৎ। তিনি গম্ভীর হয়ে যান। আমারও সেই ধারণাই ছিল, সেই ধারণা থেকেই অনুমতি দেওয়া। এখন উনি ধরা পড়ে গেছেন। থাক, আপনি ওসব বুঝবেন না, ব্যাচেলর মানুষ। স্বামী স্ত্রীর সম্পর্ক এত নিগূঢ় যে কেউ যদি একদিনের জন্য অবিশ্বাসী হয়, তার পরের বার মিলনের সময় তার ব্যবহার বদলে যায়। তার কাছে আমি যেন আরেকজন। ভেবে দেখবেন কি ভয়ানক শকিং আর রিভোল্টিং। আমি ব্যাচেলর মানুষ, আমি এর কি বুঝি? কিন্তু উকিল বাড়ি যাবার প্রস্তাবে ঘাড় নাড়ি, ঢিঢি পড়ে যাবে। লাল সাহেবরা উল্টে আমাকেই জড়াবেন, ব্যারিস্টার দেবেন। ওদের মানে রাজমাতার টাকার জোর বেশি। টাকা সত্যকে মিথ্যা করতে পারে, মিথ্যাকে সত্য করতে পারে, দিনকে রাত, রাতকে দিন। ঝগড়া করতে নয়, মিটমাট করতে। এমনি আমরা একদিন রিজেন্স পার্কের বাড়িতে যাই। রাজমাতা দর্শন দেন না, লাল সাহেব এসে অভ্যর্থনা করেন। কথাবার্তা চলছে, এমন সময় দেখি রাজমাতার সহচরী এসে লাল সাহেবের সামনে সিগারেটের ট্রে রাখেন। লাল সাহেব একটা সিগারেট বেছে নিলে সহচরী দেশলাই জেলে ধরিয়ে দেন। তারপর যা ঘটে আরো বিচিত্র। লাল সাহেব শুধু একবার ঠোঁট ছুঁয়ে প্রসাদ করে দেন, সিগারেট অন্দরে ফিরে যায়। রাজমাতা প্রসাদ পেয়ে ধন্য হন। ললিতাদের মুখখানা যদি দেখতেন, কি লজ্জা, কি ঘৃণা, কি রাগ, কি হ্যাঁ অনুরাগ। প্রেম যেন আরো বেড়ে যায়। মেয়েরা যে কি চিজ, সে আমি সেদিন প্রত্যক্ষ করি। আমি সরে যাই, ওদের দুজনাকে মোকাবেলা করতে দিই। মিটমাট করতে চায় ওরাই করবে, আমি কে যে ফোপর দালালি করি? মোটরে ফিরে গিয়ে অপেক্ষা করি। কিছুক্ষণ পরে ললিতাদি এসে যোগ দেন। তাকে পৌঁছে দেন লাল সাহেব। দুজনের চোখে জল, দুজনের মুখে হাসি। দাম্পত্য কলহে চৈব বভারম্বে লৌহুক্রিয়া। আমি এখন নিশ্চিন্ত মনে কলকাতা থেকে বদলির জায়গায় যেতে পারি। হোমা, কোথায় যাব?
ললিতাদি ছুটে এসে আমার ঘরে আমার খাটের উপর ভেঙে পড়েন। আমি যদি বিভাকর ব্রহ্ম না হয়ে নিরাকার ব্রহ্ম হতুম, তাহলেও হতভম্ব হতুম। শয্যাটা তো আমার, লোকে বলবে কি? তাড়াতাড়ি ছুটে গিয়ে আয়াকে ধরে নিয়ে আসি। দেখি সেও কাঁদছে। তারই মুখ থেকে শুনি যে লাল সাহেব বিলেত চলে গেছেন। পরে ললিতাদির কাছে জানতে পাই যে রাজমাতা ইউরোপ পরিদর্শনের সময় তার প্রাইভেট সেক্রেটারির সাহায্য চান। প্রদ্যুম্ন কখনো ইউরোপ দেখেননি, এই তার সুযোগ। ওভারসিজ অ্যালাওয়েন্স হিসেবে তিনি আরও টাকা পাবেন। সে টাকাও ললিতাদির হাতে আসবে। লাল সাহেবের ইচ্ছা সেই টাকায় একটি মনের মতো ফ্ল্যাট নিয়ে ঘরকন্যা পাতা। ললিতাদিও তাই চান। হোটেলের লোকের সামনে মুখ দেখানো দায়। পরে যখন কলকাতা আসি, ওর ফ্ল্যাটে গিয়ে দেখা করি। বালিগঞ্জের মে ফেয়ারে আরামে আছেন। ঠিকানাটা এমন লোভনীয় যে হোটেলে যারা কোনোদিন খোঁজ নিতে যেতেন না, তারা প্রায়ই আসা যাওয়া করেন এবং মাঝে মাঝে থাকেন। তার বৌদি, তার বোন, তার ভাইপো ভাগ্নের দল। বুঝতে পারি যে আমার প্রয়োজন ফুরিয়েছে, আমি ফালতু লোক। এই কথাটা যাহাতক ওকে বলা, উনি গভীরভাবে বিচলিত হন। ঘরে আর কেউ তখন ছিল না। আমার কাছে সরে এসে বসেন ও এত আস্তে আস্তে বলেন যে তৃতীয় প্রাণীর কানে পড়ে না। বিভাকর, তুমিও কি আমায় ছাড়বে? যাকে সবাই ছেড়েছে। এই যে দেখছ, এটা তোমার দৃষ্টি বিভ্রম। আমি আরও নিঃসঙ্গ, কারণ তোমার সঙ্গে মেশার সুযোগ পাইনি। আমি কল্পনাও করিনি যে তিনি আমাকে ভালোবাসেন ও আমার ভালোবাসা চাইবেন। এ কি স্বপ্ন, এ কি মায়া? সেদিন থেকে আমাদের সম্বন্ধটা বদলে যায়। হ্যাঁ, আমিও তাকে ভালোবাসি, না ভালোবেসে পারিনি। এরপরে আমি আবার কলকাতায় বদলি হয়ে আসি ও এক বন্ধুর ওখানে পেইং গেস্ট হই। ললিতাকে এ কথা বললে সে অভিমান করে বলে, পেইং গেস্ট যদি হলে তো আমার এখানে কেন নয়? আমার ছেলেমেয়েরা তো কাকু বলতে অজ্ঞান। আমি একাই ওদের বাবা মা হতে পারবো কেন? পারবো কতদিন? ললিতার ওখানে পেইং গেস্ট হওয়ার মানে যে কি তা আমি আন্দাজে বুঝেছিলাম। তবু একবার বাজিয়ে নি, বলি, যদি আত্মসম্বরণ না করতে পেরে হঠাৎ একটু কিছু করে বসি, তখন কি তুমি আমাকে ক্ষমা করবে, না আমি আমাকে ক্ষমা করব, না প্রদ্যুম্ন আমাদের ক্ষমা করবে? আমার কথা যদি বলো, সে অস্ফুট স্বরে বলে, আমি প্রাণ ফিরে পাব। আমি মহামুনির মতো মৌন দেখে সে আরেকটু মুখর হয়। আমার পজিশনটা কি কুৎসিত! আমার স্বামী আরেকটি নারীর রক্ষিত। তার জন্য তিনি যে শুল্ক পান তাই দিয়ে আমার জীবনযাত্রা চলে। আমাকে এই পাঁক থেকে টেনে তুলবে কে? তোমার মতো নিঃস্বার্থ ও শুদ্ধ কে আছে? তুমি যদি আমাকে নিরাশ করো, আমিও বকে যেতে পারি বিভাকর। ও আগুন আমাকেও পুড়িয়ে খাক করতে পারে। এ এক বিদ্রোহ ঘোষণা, কিন্তু আমি কেমন করে ও আগুনে হাত দিই? যদি জানতুম যে ডিভোর্সের মামলা ফেস করতে পারবো, তারপর বীর পুরুষের মতো বিয়ে করতে পারবো। তাছাড়া আমার দৃঢ়তম বিশ্বাস, ললিতা বা প্রদ্যুম্ন কেউ কাউকে ছাড়বে না। ওদের প্রেম আপাতত রাহুগ্রস্ত হলেও চিরকাল তা থাকবে না। যৌবন জ্বালা সইতে না পেরে ললিতা হয়তো আমাকে ধরা দেবে, কিন্তু প্রদ্যুম্ন ফিরে এলে মিয়া বিবি এক হয়ে যাবে। তখন আমাকে ওরা লাথি মেরে তাড়িয়ে না দেয় তো আমি মানে মানে সরে পড়ব না। ভালোবাসাকে আমি ততদূর যেতে দেব না। ললিতাকে বলি, আমি অসম্মত। লাল সাহেবকে একটি ছোট পাখি খবর দেয় যে তার স্ত্রী চন্দননগরের এক বিশিষ্ট পরিবারের কুলচন্দনের সঙ্গে দিবারাত্র মেলামেশা করছেন। তিনি ললিতাকেও দোষ দেন না, গোকুলকেও না, কিন্তু দুজনের মাঝখানে একটি পাঁচিল খাড়া করেন। দেওগড় থেকে সামন্ত রানী আসেন কালীঘাটে তীর্থ করতে, উঠেন পুত্রের ফ্ল্যাটে। বলতে ভুলে গেছি, ওটা প্রদ্যুম্নর নামেই নেওয়া। ও তাসখানা লাল সাহেব নিজের হাতেই রেখেছিলেন। ললিতা বুঝতে পারে যে শাশুড়ি থাকতে সে যখন খুশি বাইরে যেতে পাবে না, যাকে খুশি বাড়িতে আনতে পারবে না। এরা হলো জাত ক্ষত্রিয়,
যাদের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সেই মহাভারতের যুগের পর থেকে আজ অবধি এরাই ভারতের শাসক শ্রেণী, যদিও মোগল বা ব্রিটিশের দ্বারা পরাজিত। সামন্ত রানী কলকাতায় জাঁকিয়ে বসেন, দেওগড়ে ফিরে যাবার নাম করেন না। নাতি নাতনিকে নিয়ে তার সময় কেটে যায় মন্দ না। মালা জপ করার বয়স এখনো হয়নি। বিগত যৌবনা কিন্তু রূপবতী। আর কি সুন্দর নাম, নক্ষত্রমালী। আমি তাকে দেখেই চিনতে পারি যে যৌবনে অনেক বাঘ শিকার করেছেন। আমার সঙ্গে তার প্রথম আলাপের সময় থেকেই বুঝতে পারি যে এই নারীকে না বলার সাধ্য আমার নেই। আর তামাশা দেখুন, আমাকেই ললিতা তার গাইড হবার ভার দেয়। জাদুঘর, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, গড়ের মাঠ, সেসব চাঁদরেল মূর্তি, এসব কে দেখাবে, কে বুঝিয়ে দেবে যদি আমি প্রদর্শক না হই? আসলে ললিতা চেয়েছিল শাশুড়িকে কৌশলে সরিয়ে দিয়ে গোকুলকে নিয়ে আমোদ আহ্লাদ করতে। আমারও আপত্তি ছিল না জীবনের অভিজ্ঞতা বাড়িয়ে নিতে, তবে হুঁশিয়ার ছিলুম যাতে ফলস পজিশনে না পড়তে হয়। চাকরি খুইয়ে এক সামন্ত রানীর প্রাইভেট সেক্রেটারি হতে আমার রুচি ছিল না। মাস তিনেক আমি তাকে কলকাতার সিনেমা ও থিয়েটারগুলো দেখাচ্ছি। এমন সময়ে এক তুচ্ছ ঘটনা ঘটে। অন্ধকার প্রেক্ষাগৃহে আমার হাতখানা কেমন করে তার হাতে চলে যায় ও মুখ মদের আস্বাদন পায়। চেপে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি কিনা সুখদেব, তাই ললিতার কানে তুলি। তখন কি জানতুম যে ওটা ব্ল্যাকমেলের উপকরণ হবে? বেচারি শাশুড়িকে দেওগড়ে ফিরে যাবার জন্য চাপ দেওয়া হবে। যেদিন তিনি মনে মনে বিদায় হন, সেদিন আমার দিকে তাকিয়ে অগ্নিবাণ হানেন, যেন বলতে চান এটা মর্দানা নয়। প্রণাম করবার ছলে আমি তার পায়ে ধরে মার্জনা চাই। তিনি আমাকে কোলে তুলে নিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করেন ও সেই ছলে সমঝিয়ে দেন যে কোণার্কের সেসব মূর্তি এখনো জীবন্ত। নারীর স্তন কাকে বলে তার জন্য আমাকে মন্দির দেখতে যেতে হবে না। লাল সাহেবের এই চাল ব্যর্থ হবার পর বাকি থাকে সর্বশরীরে আগমন। আমি সেদিন দৈবক্রমে উপস্থিত ছিলুম। গোকুলকে নিয়ে তিনি এমন মজা করেন যে সে বেচারার গৌরবরণ লাল হয়ে যায়। ললিতার নিষ্ঠুর রূপ সেদিন প্রত্যক্ষ করি। সে 16 আনার স্বামীর দিকে। এবার সে স্বামী পুত্র কন্যা নিয়ে ঘর করবে। ঘরমুখো গোরা যেমন পেছন ফিরে তাকায় না, সেও তেমনি। গোকুলকে আর তার দরকার নেই। এ এখন পুনর্মূষিক। ওই খেলাটা খেলেই সে স্বামীকে সাগর পাড় থেকে ঘরে টেনে আনতে পেরেছে। উপায়টা হয়তো নীতির দিক থেকে সূচি নয়, কিন্তু উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে আর কটা দিনের জন্যে। প্রদ্যুম্ন একদিন আমাকে বলল, তুমি যদি তোমার চাকরি ছেড়ে দাও তো আমিও আমার চাকরি ছেড়ে দিই, তারপর নতুন করে আরম্ভ করা যাবে। কি বলো বিভাকর? ললিতাও আমাকে মিনতি করে, বিভাকর, তুমি আমাদের একমাত্র বন্ধু। ওকে আমি রাজি করিয়েছি, কিন্তু ওর শর্ত তো শুনলে। তুমি যদি ছাড়ো তো উনিও ছাড়বেন। চাকরি ছেড়ে দেওয়ার কথা আমি কিছু না হোক 100 বার বলে থাকব, কিন্তু তার যে এই পরিণতি হবে তা কি তখন জানতুম? সরকারি চাকরি ছেড়ে দেওয়া কি মুখের কথা? তার তুলনা হলো কিনা রাজমাতার চাকরি ছেড়ে দেওয়া। কিন্তু কেন নয়? রাজমাতা সরকারের চেয়ে কম কিসে? ভদ্রমহিলা এখনো 20-30 বছর বাঁচবেন। প্রদ্যুম্নকে তিনি প্রাণ ভরে ভালোবাসেন। কোনোদিন তার অর্থাভাব হবে না। সেটার মতো নিশ্চিতি কি সরকারি চাকরিতে আছে? এসব মন্ত্রীদের চেয়ে ওই রাজমাতা ঢের ভালো। যদি না থাকতো স্ত্রী আর ছেলে মেয়ে। সেই থেকেই হ্যামলেটের মতো ভাবছি মিস্টার ধর চাকরিটা রাখব না ছাড়ব। যদি ছাড়ি লাল সাহেবকেও ছাড়ানো যায়, নয়তো তিনি ফিরে যাবেন রাজমাতার আঁচলে ব্যাঙ্গালোরে। সেখানেই ঘোড়া চালান গেছে, বাড়ি কেনা হয়েছে। এবার গেলে লাল সাহেবকে ফিরে পাওয়া মুশকিল হবে। বছরে একবার পাওয়া তো ফিরে পাওয়া নয়। ধর এতক্ষণ নির্বাক হয়ে শুনছিলেন। বলেন, এমন অদ্ভুত কথা আমি শুনিনি। প্রদ্যুম্ন পাপ করেছে। সে তার পাপ ছাড়বে কি ছাড়বে না
নির্ভর করছে তার স্ত্রীর বন্ধুর চাকরি ছাড়া না ছাড়ার উপর। কখনো অমন কাজ করবেন না। তবে যদি ওপরওয়ালাদের সঙ্গে বনিবনার অভাব হয় সেটা অন্য কথা, সেক্ষেত্রেও দুম করে কিছু করবেন না। ব্রহ্ম চিন্তান্বিত হয়ে বলেন, তাহলে ললিতার কি হবে? সে কি ওই রকম ত্রিশঙ্কুর মতো শূন্যে ঝুলতে থাকবে, না আবার গোকুলের দিকে ঝুঁকবে? মাই ডিয়ার ব্রহ্ম, ধর হিতোপদেশ দেন, সেটা আপনার বিজনেস নয়। যদি সত্যি ভালোবেসে থাকুন তো বিয়ে করে ফেলুন। ডিভোর্স কেমন করে কোথায় পেতে হবে সে আমি আপনাদের বলতে পারি। বোম্বে ইজ আ প্লেস। তারপর কুরুক্ষেত্র বাঁধে, দেশ ভাগ হয়ে যায়। কে যে কোথায় ছিটকে পড়ে খবর রাখা দায়। ব্রহ্মকে ধর ভুলে যান, কিস্সাটাও তার মনে থাকে না। বছর 7 পরে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে দিল্লিতে এক বন্ধুর পার্টিতে দেখা। ব্রহ্মই ছুটে এসে আপনার পরিচয় দেন। হো, আপনি সেই ব্রহ্ম? তা এখন কি ব্রহ্মবাদী হয়েছেন না তেমনি নাস্তিক? ধর তার হাতে ঝাঁকুনি দিয়ে শুধান, তাকে নিয়ে একটু আড়ালে যান। এখন আমি ভগবানে বিশ্বাস করি, আর আমার কোনো সংশয় নেই। যে ভগবান আপনাকে এত কষ্ট দিয়েছেন, যার রাজ্যে এত অবিচার, সেই ভগবানে আপনি বিশ্বাস করেন? যার জন্যে 1 কোটি না 1.5 কোটি লোক প্রাণ নিয়ে পালিয়েছে, 5 লাখ লোক পালাতে না পেরে মরেছে, কে জানে হাজার নারী ধর্ষিতা হয়েছে, এখনও তাদের অনেক বন্দিনী, সেই ভগবানে আপনি বিশ্বাস করেন? করি। আমার জীবনের সব দুর্ভোগ আমাকে তার দিকে নিয়ে গেছে। আমার ভাগ্যে বিষ হয়ে গেছে অমৃত। ব্রহ্ম শান্ত সস্মিতে বলেন, মিরাকল, এ কি করে সম্ভব হল? ধর জানতে চান। যেদিন দেখলুম আমার সেই উজির ও তার দলবল হাওয়ার সঙ্গে উড়ে গেলেন, যেদিন দেখলুম আমার উপরওয়ালারাই আমার কাছে জোড় হস্তে সাহায্য প্রার্থনা করলেন, সেদিন আমি ভগবানকে ডেকে বললুম, তুমি আছো। পাকা ঘুঁটি কেচে যাবে কেউ কোনোদিন জানত? তার পক্ষে সকলই সম্ভব। ইচ্ছাময়ের ইচ্ছা। ব্রহ্ম একেবারে ব্রহ্মবাদী বনে গেছেন। তাহলে চাকরিতে আপনি টিকে গেছেন বলুন? তখনকার মতো। তারপর দেখি একই সমস্যা ও তার একই সমাধান। চাকরি আমাকে ছাড়তেই হলো। কেন জিজ্ঞাসা করবেন না। এর সঙ্গে ললিতার কোনো সম্বন্ধ নেই। এটা আমার একার সমস্যা। ব্রহ্ম অন্যমনস্ক হয়ে যান। তারপর বিয়ের খবর কি? করেছেন না করেননি? ধর তার ঔৎসুক্য দমন করতে পারেন না। বিয়ে আমার জন্যে নয়। যে মানুষ কথায় কথায় চাকরি ছাড়ে তার বিয়ে না করাই ভালো। যদি কোনোদিন সেটেলড হয়ে ভেবে দেখব। দেখছেন তো আমি ভেসে বেড়াচ্ছি। এখন দিল্লিতে একটা কোম্পানির অ্যাডভাইজার। চেষ্টা করছি ইউনাইটেড নেশনসে যেতে। যাই হোক, আমার যা হয়েছে ভালোই হয়েছে। বিষ আমার ভাগ্যে অমৃত হয়ে গেছে। তারপর ওদের কি খবর? ললিতা, প্রদ্যুম্ন, ওরা এখন কোথায়? ললিতা কলকাতায় চাকরি পেয়েছে, আর প্রদ্যুম্ন ব্যাঙ্গালোরে চাকরি করছে। বছরে 1বার কি 2বার দেখা হয়। কেউ কারো আশা ছাড়েনি, পরস্পরের প্রতীক্ষা করছে। ধরের হঠাৎ মনে পড়ে যায়, আর ওই গোকুল না গোপাল? গোকুল ললিতাকে ছাড়তে পারেনি, ললিতা ওকে ছাড়বে না। ব্রহ্ম মুচকি হাসেন। ওদিকে রাজমাতাও তেমনি নাছোড়, প্রদ্যুম্নও তাই। এমন অদ্ভুত ব্যাপার আমি কোনো কালে শুনিনি। বেজোড় দেখছি শুধু আপনি, ডক্টর ব্রহ্ম। নক্ষত্র মালিকে অমন করে বিদায় না দিলেই হতো। ধর রসিকতা করেন, জানতেন না যে কেউ সিরিয়াস ভাবে নেবে। আমার জীবনে ওইটাই ছিল মহেন্দ্রক্ষণ। ব্রহ্ম গম্ভীরভাবে বলেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন অন্নদাশঙ্কর রায়ের লেখা বিষ হয়ে গেছে অমৃত। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।